फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल कीप स्टाडिंग लार्निंग एंड एक्सप्लोरिंग। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা যারা ক্লাস 8 এর স্টুডেন্ট, তোমাদের প্রথম সামেটিভ পরীক্ষা এপ্রিলের ফার্স্ট উইক থেকেই শুরু হচ্ছে। তো প্রথম সামেটিভ পরীক্ষায় তোমাদের জিওগ্রাফিতে যে যে বিষয়গুলো রয়েছে, চলো প্রথম থেকে সেই চ্যাপ্টারগুলোর সেই বিষয়গুলোর একটু সংক্ষিপ্তসার দেখে নেওয়া যাক। কেমন? আমার আরেকটা চ্যানেলে সেখানে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের জন্য কিন্তু এরকম 7, 8 এর ভিডিও আপলোড করা হচ্ছে, 7, 8, 9, 10। আমি সেই চ্যানেলের লিঙ্কটা এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট রয়েছো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, অবশ্যই সেই চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো দেখে নিও। তো প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে ক্লাস 8 এর, সেটা হলো পৃথিবীর অন্দরমহল। আমাদের বইটার নাম কি? অস্থিত পৃথিবী, এবং প্রথম চ্যাপ্টারটা হলো পৃথিবীর অন্দরমহল, তাই তো? আরেকটা ইনফরমেশন দিই, সেটা হলো আমার তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা রয়েছে, তার লিঙ্কটাও আমি এখানে দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই গ্রুপে জয়েন করো, এবং আমার অনলাইন ক্লাসও চলছে একদম মিনিমাল ফিজে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই যোগাযোগ করো, কেমন? সেখানে তারপরে আমি বাকি ডিটেলসগুলো জানিয়ে দেবো। আচ্ছা, পৃথিবীর অন্দরমহলে কি বিষয়টা রয়েছে? পৃথিবীর অন্দরমহল অর্থাৎ আমরা যে অংশটায় বসবাস করছি, যে অংশে আমরা চলাফেরা করছি, ভূপৃষ্ঠ। তার মানে অন্দরমহল বলতে ভূপৃষ্ঠের অভ্যন্তরের অবস্থাকে বোঝাচ্ছে। সেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু অভ্যন্তরে কোথায় কি হচ্ছে না হচ্ছে, বা অভ্যন্তরের কি রয়েছে না রয়েছে, সেটা কিন্তু আমরা জানতে পাচ্ছি। আমরা কিভাবে জানতে পাচ্ছি? সেজন্য আমাদের এখানে দু ধরনের উৎসের সাহায্য নিতে হচ্ছে। কি সেই উৎস? একটা হলো প্রত্যক্ষ উৎস, এবং অপরটি হলো পরোক্ষ উৎস। হয়তো এই ভিডিওতে পুরো বিষয়টা আলোচনা করা যাবে না, আমি চেষ্টা করবো এই ভিডিওতে যতটা বেশি সম্ভব বিষয় আলোচনা করা যায়, কেমন? তো দেখে নেওয়া যাক তাহলে প্রত্যক্ষ এবং পরোক্ষ উৎস, যেগুলো আমাদের ভূপৃষ্ঠের অভ্যন্তরের ঘটনাবলী বা ভূপৃষ্ঠের অভ্যন্তরের অবস্থাকে বুঝতে সাহায্য করছে। এই প্রত্যক্ষ উৎস কোনগুলো? এই প্রত্যক্ষ উৎসগুলো হলো আগ্নেয়গিরির অগ্নুৎপাত, তারপরে মনে করো যে কোনো খনিজ অঞ্চল থেকে খনিজ দ্রব্য সংগ্রহ করার জন্য তো আমাদের খনন কাজও চালাতে হয়। তারপর উষ্ণ প্রস্রবণ থেকে যে উষ্ণ জল নির্গত হচ্ছে, সমুদ্র গর্ভে খনন কাজ চালানো, এইগুলো কি হচ্ছে? আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে আমাদের ভূ অভ্যন্তরটা ভূপৃষ্ঠের থেকে সম্পূর্ণ আলাদা। মানে এগুলো আমরা সরাসরি এই তথ্যগুলো পাচ্ছি, বা সরাসরি জানতে পারছি যে না, আমাদের ভূপৃষ্ঠের যেমন উষ্ণতা, ভেতরের উষ্ণতা অনেকটা বেশি, ভূপৃষ্ঠে আমরা যে পরিবেশটা পাচ্ছি ভেতরে সেই পরিবেশটা নেই। তো সেইগুলো আমাদের বোঝাচ্ছে যে পৃথিবীর অন্দরমহলটা আলাদা। পরোক্ষ উৎস কোনগুলো? পরোক্ষ উৎসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো যে ভূমিকম্প, অর্থাৎ ভূমিকম্পের তরঙ্গ। দেখো, এই যে আমি আজকে এখানে ক্লাস নিচ্ছি, তো এক্ষুনি যদি ভূমিকম্প হয়, ঠিক আছে, ভূমিকম্প হলে আমার এই প্লেসটা একটু কাঁপবে, কিন্তু এই যে কম্পনটা কে কাঁপালো? কেউ তো নিশ্চয়ই মানে হাত দিয়ে তো এই ভূপৃষ্ঠটা কাঁপিয়ে দেয়নি। তাহলে এই যে ভূমিকম্পের যে কাঁপনিটা, এটার সোর্স কোথায়? অবশ্যই ভূপৃষ্ঠের ভেতরে, মানে অন্দরমহলে, ভূ অভ্যন্তরে। তাহলে ভূ অভ্যন্তরের কোন জায়গা থেকে কাঁপনির সোর্সটা এসেছে? যেখান থেকে কাঁপনিটা শুরু হয়েছে একই রকম ভাবে কি কাঁপনির গতিবেগটা ছিল? কোথাও কি ধাক্কা খায়নি কাঁপনিটা? কোথাও কি একটু থেমে যায়নি? এই রকম ভাবে গবেষণা চালাতে গিয়ে ভূবিজ্ঞানীরা দেখলেন যে পৃথিবীর অভ্যন্তরে এমন কিছু জায়গা রয়েছে যেখানে এই ভূমিকম্পের তরঙ্গগুলো কোথাও বাধা পাচ্ছে, বা কেউ পুরোটা ভূপৃষ্ঠ পর্যন্ত আসতে পারছে না, কেউ পুরোটা ভূপৃষ্ঠ পর্যন্ত আসছে। তখনই ওনারা সিদ্ধান্ত নিলেন, বা ওনারা এই সিদ্ধান্ত উপনীত হলেন যে ভূ অভ্যন্তরে এমন কয়েকটা স্তর রয়েছে যে স্তরগুলো কিন্তু অবশ্যই একে অপরের থেকে আলাদা, ভূপৃষ্ঠের সাথে সেই স্তরগুলোর কোনো মিল নেই। এবং এই যে প্রত্যক্ষ উৎসে, যেখানে ধরো আমি কি বললাম যে
অগ্নুদ্গমের যে মানে আগ্নেয়গিরি থেকে যে ম্যাগমাটা লাভা হিসেবে বেরিয়ে আসছে, সেটাও তো এই অন্দরমহল মানে ভূ অভ্যন্তর থেকেই তো বেরিয়ে আসছে। তাহলে ভূ অভ্যন্তরের এক্সাক্ট কোন জায়গায় এই ম্যাগমাটা থাকে, ম্যাগমার চরিত্রটা সেখানে কিরকম, এখানে বেরিয়ে এসে না হয় সে আস্তে আস্তে ঠান্ডা হলো, ভূ অভ্যন্তরেও কি সে ঠান্ডা হয়ে থাকে, কতটা গরম থাকে, এই সব বিশ্লেষণ করতে গিয়ে বিজ্ঞানীরা উপনীত হলেন এই সিদ্ধান্তে যে ভূ অভ্যন্তরে এমন কিছু জায়গা রয়েছে বা এমন কিছু স্তর রয়েছে বা এমন কিছু বাধা রয়েছে যেখানে এইগুলো আমাদের ভূ অভ্যন্তর সম্পর্কে ভাবায়। তো সেটাই দেখে নেব আমরা ভূ অভ্যন্তরের গঠন হিসাবে। তোমাদের কিন্তু পরীক্ষায় এই ভূ অভ্যন্তরের গঠন সম্পূর্ণ লিখতে দিতে পারে, বা ভূ অভ্যন্তরের যে কোনো একটা স্তর সম্পর্কে বৈশিষ্ট্য আসতে পারে, বা ভূ অভ্যন্তরের যে স্তরগুলো রয়েছে তাদের পারস্পরিক পার্থক্য তোমরা রেডি করবে। আমি এই পুরো ভিডিওর শেষে বা এই পুরো চ্যাপ্টারের শেষে কি কি প্রশ্ন তোমরা এই চ্যাপ্টার থেকে পড়বে সেগুলো বলে দেবো। তো চলো তাহলে দেখে নেওয়া যাক ভূ অভ্যন্তরের গঠন। এবারে দেখে নেওয়া যাক ভূ অভ্যন্তরের গঠন কেমন হয়। ভূপৃষ্ঠ থেকে যত দূর পর্যন্ত যাওয়া যায় সেই পর্যন্ত যদি আমরা একটা উল্লম্ব প্রস্থচ্ছেদ করি তাহলে এইরকম একটা গঠন মোটামুটি আমরা পাবো। প্রথমে এই যে স্তরটা আমরা পাবো সেটা হলো ভূত্বক বা ক্রাস্ট, অর্থাৎ যার ওপরে এই ভূপৃষ্ঠ রয়েছে, আমরা দাঁড়িয়ে রয়েছি, উদ্ভিদ বৃদ্ধি পাচ্ছে এবং জনবসতি গড়ে উঠেছে। এই প্রত্যেকটা স্তরের কিন্তু দুটো করে উপবিভাগ রয়েছে। কেমন, এই ভিডিওতে আমি কি করব, আমি জাস্ট এই ব্যাখ্যাগুলো করে দিচ্ছি, কিন্তু কার কতটা গভীরতা, কার কতটা ঘনত্ব, এগুলো কিন্তু তোমরা সব টেক্সট বই থেকে পড়ে নেবে। টেক্সট বইতে ডিটেলে দেওয়া রয়েছে, কারণ টেক্সট বইকেও কিন্তু খুঁটিয়ে পড়া দরকার, কারণ টেক্সট বই খুঁটিয়ে না পড়লে তোমরা শর্ট প্রশ্ন কমন পাবে না, ঠিক আছে? সুতরাং সেগুলো অবশ্যই তোমরা টেক্সট বই থেকে পড়ে নিও। আচ্ছা, প্রথমেই ভূত্বকের আমরা দেখবো, ভূত্বকও কিন্তু দুটো উপবিভাগে বিভক্ত, একটি হলো সিয়াল এবং সীমা। কেন এরকম নাম? ভূত্বকের গড় গভীরতা মনে রাখবে 30 কিলোমিটার। সীমার সায়ালের আলাদা গভীরতা রয়েছে বা সিয়ালের আলাদা গভীরতা রয়েছে, সীমারও কিন্তু আলাদা গভীরতা রয়েছে। পুরো ভূত্বক জুড়ে আমরা অক্সিজেনের মানে উপস্থিতি লক্ষ্য করব। এছাড়াও আরো যে উপাদানগুলো রয়েছে, সিলিকা রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে, এই উপাদানগুলোর উপর ভিত্তি করে এদের এরকম নাম। তাহলে সিয়াল কেন রয়েছে, এই নামটা হয়েছে SiS সিলিকা এবং Al এর অ্যালুমিনিয়াম, এই দুটো উপাদানের প্রাধান্য বেশি একদম উপরের স্তরটায়, তাই এর নাম হয়েছে সিয়াল। এবং এটাই হলো মহাদেশীয় ভূত্বক। আমাদের যত মহাদেশ রয়েছে, মানে মহাদেশীয় যে অংশগুলো রয়েছে, সেই সবই হলো সিয়াল দ্বারা গঠিত। মহাদেশের অংশটা মানে যেখানে মাটির স্তর রয়েছে, ঠিক আছে, জৈব পদার্থের স্তর রয়েছে। এবং শুধু তাই নয়, মহাদেশীয় ভূত্বকটার গভীরতা কিন্তু পরের স্তরের থেকে বেশি। এই স্তরটা কি রকম শিলা দিয়ে তৈরি? না, গ্রানাইট শিলা দিয়ে তৈরি। পরের যে উপবিভাগটা সেটার নাম হলো সীমা। কেন এরকম নাম? এসআই আছে মানে বুঝতেই পারছো যে সিলিকার উপস্থিতি রয়েছে, এমএ মানে ম্যাগনেসিয়ামের উপস্থিতি রয়েছে, তাই এরকম নাম সীমা। এবং এটি হলো মহাসাগরীয় ভূত্বক। আমাদের যত মহাসাগর রয়েছে সেই মহাসাগরের তলদেশটাই গঠন হয়েছে সিলিকা ম্যাগনেসিয়াম দিয়ে, ঠিক আছে? এবং এর মূল শিলা কি? মূল শিলা হলো ব্যাসাল্ট। তাহলে দেখো, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সিয়াল এবং সীমার মধ্যে পার্থক্য করো, তোমরা কিন্তু খুব ভালোভাবেই তাহলে কেন এদের এরকম নাম, এদের অল্টারনেটিভ নাম কি, কি শিলা দিয়ে তৈরি, এই পয়েন্টগুলো দিয়ে তোমরা কিন্তু ভালোভাবেই পার্থক্য রেডি করতে পারবে, তাই তো? বেশ, তাহলে সিয়াল এবং সীমা হয়ে গেল। ঠিক একই রকম ভাবে, আচ্ছা, এই যে মহাসাগরীয় যে ভূত্বক যেটা ব্যাসাল্ট শিলা দিয়ে তৈরি, এর আরেকটি নাম আছে, এটাকে বলা হয় পাইরোস্ফিয়ার। ব্যাসাল্ট শিলা দিয়ে যেটি গঠিত সীমা স্তরটা। এর পরের যে স্তরটা হলো, ভূত্বকটা হয়ে গেল, এর পরের যে স্তরটা হলো, আচ্ছা, যত ভেতরে আমরা যাব তত কিন্তু উষ্ণতা বাড়তে থাকবে। ভূত্বকের গড় উষ্ণতা প্রায় 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো গড় উষ্ণতা।
গুরুমণ্ডলের উষ্ণতা কিন্তু বেশি, আবার কেন্দ্রমণ্ডলের উষ্ণতা আরো বেশি। পরে আসছি। গুরুমণ্ডলের যে স্তরটা তারও কিন্তু দুটো উপবিভাগ রয়েছে, বহিঃ গুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডল। ঠিক আছে, বহিঃ গুরুমণ্ডল যেটা, তার নাম হলো প্রোফেসিমা। কেন? কারণ এখানে সেই ধরনের উপাদানগুলো রয়েছে, এখানে ক্রোমিয়াম রয়েছে, ফেরাস মানে লোহা রয়েছে, সিলিকা রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে। ঠিক একই রকম ভাবে নিচের যে স্তরটা তার নাম হলো নিফেসিমা। কেন? কারণ নিকেল রয়েছে, ফেরাস রয়েছে, সিলিকা রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে। গুরুমণ্ডলের উষ্ণতা হলো প্রায় 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে বুঝতে পারছো কোথায় ভূত্বকের উষ্ণতা ছিল 15 ডিগ্রি, গুরুমণ্ডলের উষ্ণতা হয়ে গেল আমার 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা দেখে নিই সর্বশেষ যে স্তরটা রয়েছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলকে নিফেও বলা হয়। কেন নিফে বলা হয়? কারণ এখানে নিকেল এবং লোহার আধিক্য বেশি, সেই জন্য এর অপর নাম হলো নিফে। কেন্দ্রমণ্ডলেও দুটো উপবিভাগ রয়েছে, বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল। মজার বিষয়টা হলো যে বহিঃকেন্দ্রমণ্ডলটা কিন্তু তরল, অন্তঃকেন্দ্রমণ্ডলটা কিন্তু কঠিন অবস্থায় রয়েছে। এবং এই বহিঃকেন্দ্রমণ্ডলে আমি একটু আগেই ভূমিকম্পের তরঙ্গ বলছিলাম, ভূমিকম্প বলছিলাম, আর এরপরে তোমরা পরের চ্যাপ্টারে ভূমিকম্প তরঙ্গগুলো পড়বে। ভূমিকম্পের যা যা তরঙ্গ রয়েছে, এস তরঙ্গ কিন্তু এই বহিঃকেন্দ্রমণ্ডল দিয়ে চলাচল করতে পারে না। এস তরঙ্গমণ্ডল বহিঃকেন্দ্রমণ্ডলে অনুপস্থিত। কেন্দ্রমণ্ডলের উষ্ণতা কত? কেন্দ্রমণ্ডলের উষ্ণতা সব থেকে বেশি 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন অন্তঃকেন্দ্রমণ্ডলে সবকিছু কঠিন অবস্থায় রয়েছে? এখানে পদার্থের চাপ, তাপ এবং ঘনত্ব বেশি বলে এখানে কিন্তু সবকিছু কঠিন অবস্থায় রয়েছে। কিন্তু তার উপরের স্তরটাই দেখো বহিঃকেন্দ্রমণ্ডল, সেখানে কিন্তু পদার্থগুলো সান্দ্র বা অর্ধ কঠিন অবস্থায় রয়েছে। এই হলো প্রত্যেকটা স্তর। ভূ অভ্যন্তরে আমরা 3টে স্তর যে দেখতে পাই, ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। কিন্তু এই প্রত্যেকটা স্তরের মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ একটা করে সেপারেটিং লাইন রয়েছে, উপবিভাগগুলোতেও রয়েছে, এমনকি মূল স্তরগুলোতেও রয়েছে। তাই তো? কেন এরকম সেপারেটিং লাইন? কেন? যাতে দুটো স্তরের বৈশিষ্ট্য একসাথে মিশে না যায়। আমাদের যেমন দুটো ঘরের মাঝখানে একটা দেওয়াল থাকলে দুটো ঘরের আলাদা পরিচয় হয়, ঠিক সেই রকম ভাবে দুটো স্তরের মাঝখানে সেপারেটিং লাইন থাকা মানে দুটো স্তরের আলাদা পরিচয়। এবং ভূমিকম্প তরঙ্গগুলোও কি হয়, এই সেপারেটিং লাইন যখন টাচ করে তখন কি হয়, হয় এদের গতিবিধি পাল্টে যায়, নয়তো কেউ ডিসঅ্যাপিয়ার করে যায় বা অনুপস্থিত হয়ে যায়। এই সেপারেটিং লাইনগুলোকে বলা হয় কি বলতো? বলা হয় বিযুক্তি রেখা। তাহলে বিযুক্তি রেখা কি বললাম? যে রেখা দুটি স্তরের আলাদা পরিচয় তৈরি করে, দুটি স্তরের বৈশিষ্ট্যগুলোকে বা উপাদানগুলোকে একসাথে মিলিত হতে দেয় না, দুটো স্তরের আলাদা বৈশিষ্ট্য নির্ধারণ করে। তো চলো তাহলে বিযুক্তি রেখাগুলো দেখে নেওয়া যায়। বিযুক্তি রেখার যে যে নাম পাবো জানবে, এই সব সেই বিযুক্তি রেখাগুলো যে বিজ্ঞানী আবিষ্কার করেছেন সেই বিজ্ঞানীর নাম অনুসারে সেই বিযুক্তি রেখার নাম হয়েছে। তো চলো তাহলে বিযুক্তি রেখাগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই যে বিযুক্তি রেখাটা আমরা দেখব সিয়াল এবং সীমার মধ্যে, সেটা হলো কনরাড বিযুক্তি রেখা। বিজ্ঞানী কনরাড এই বিযুক্তি রেখাটি আবিষ্কার করেছেন। নেক্সট, তাহলে ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝখানে আমরা যে বিযুক্তি রেখাটা দেখব, এই বিযুক্তি রেখাটি আবিষ্কার করেছেন বিজ্ঞানী মোহরভিসি, কিন্তু শর্টে বলা হয় মোহ বিযুক্তি রেখা। এই যে ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝখানে শর্টে বলা হয় মোহ বিযুক্তি রেখা, বা তোমরা পুরোটাও লিখতে পারো মোহরভিসিক বিযুক্তি রেখা। এরপরে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝখানে যে বিযুক্তি রেখাটা রয়েছে সেইটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী গুটেনবার্গ, তাই তার নাম অনুসারে বিযুক্তি রেখার নাম হলো গুটেনবার্গ বিযুক্তি রেখা। এই যে গুরুমণ্ডলের যে উপস্তর রয়েছে দুটি, প্রোফেসিমা এবং নিফেসিমা, প্রোফেসিমা এবং নিফেসিমার মাঝখানে যে বিযুক্তি রেখা তাকে বলা হয় রেপিকটি বা 700 কিমি
বিযুক্তি রেখা, কারণ এদের এই বিযুক্তি রেখার যে ইয়েটা আর কি গভীরতা সেটা হলো 700 কিলোমিটার। এবং সব শেষে এই যে বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের যে বিযুক্তি রেখা এটি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী লেম্যান। তাই তার নাম অনুসারে এই বিযুক্তি রেখার নাম হলো লেহম্যান বিযুক্তি রেখা। ঠিক আছে, তাহলে আমরা জেনে নিলাম যে ভূ অভ্যন্তরে কি কি স্তর রয়েছে, কার কোন স্তরের কি কি বৈশিষ্ট্য, কার কিরকম পরিচয়, কে কিরকম বৈশিষ্ট্য বহন করে এবং স্তরগুলো কিভাবে সেপারেটিং লাইন দ্বারা বিচ্ছিন্ন। আমরা এর পরের ভিডিওতে দেখে নেব যে এই স্তরের মধ্যে আর কি কি বৈশিষ্ট্য রয়েছে যা ভূমিকম্প তরঙ্গগুলোর গতিবিধিকে একটু পাল্টে দেয়। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ সবাইকে।